প্রিয় দর্শক, প্রথম আলোর নিউজরুম থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বায়েজিদ আহমেদ। নির্বাচিত খবরে আজ আমরা কথা বলবো সাংবাদিক আনিস আলমগীরের গ্রেপ্তার ও 5 দিনের রিমান্ড নিয়ে। এ বিষয়ে কথা বলার জন্য আমার সঙ্গে আছেন প্রথম আলোর হেড অব ডিপ নিউজ রাজীব আহমেদ। রাজীব আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি দেখেছেন যে গতকাল সাংবাদিক ও বিশ্লেষক আনিস আলমগীরকে 5 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। তো এই ঘটনায় দেশব্যাপী আলোচনা সৃষ্টি হয়েছে। সম্পাদক পরিষদ বিবৃতি দিয়েছেন, যারা গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করে তারাও কালকে কথা বলেছেন, বিবৃতি দিয়েছেন। আসলে কেন আনিস আলমগীরকে গ্রেপ্তার এবং 5 দিনের রিমান্ডে নেওয়া হলো? আনিস আলমগীরের বিরুদ্ধে অভিযোগ হলো তিনি নিষিদ্ধ ঘোষিত কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগকে উস্কানি দিচ্ছেন। আচ্ছা, আওয়ামী লীগের সংগঠন যেগুলো আছে, ভাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ যেটা নিষিদ্ধ, যুবলীগের কার্যক্রম নিষিদ্ধ, তাদেরকে উস্কানি দিচ্ছেন। তো আমরা দেখলাম যে 14 তারিখ সন্ধ্যা 7:30টার দিকে আনিস আলমগীরের সঙ্গে ওই দিন আমারই কথা হয়েছিল। আমি ফোন করেছিলাম নিউজটা করার জন্য। তখন তিনি ডিবিতে ছিলেন। তখন তিনি আমাকে বলেছেন যে আমাকে 7:30টার দিকে ধানমন্ডির একটা ব্যায়ামাগার বা জিম থেকে ডিবি ডেকে নিয়ে আসে। তো এসে তার সাথে কি কথা বলবে, জিজ্ঞাসাবাদ করবে, এই জন্য নিয়ে আসে। তো ওই দিন সারা রাত তিনি ডিবিতে ছিলেন। আমরা দেখলাম যে পরের দিন তাকে একটা মামলায়, উত্তরায় করা একটা মামলায়, সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলাটি করেছেন যে জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ। জি জি। তো আনিস আলমগীরকে প্রথমে জিম থেকে নেওয়া হলো সন্ধ্যা 7:30টার দিকে। 8টায় তিনি ডিবি অফিসে পৌঁছালেন। তারপরে গভীর রাতে 2:30-3টার দিকে মামলা হলো। পরের দিন ওই মামলায় তাকে, সন্ত্রাস বিরোধী আইনের মামলায় তাকে গ্রেফতার দেখানো হলো। আসলে আনিস আলমগীর মূলত কি বলেছিলেন যেই কারণে এই ব্যক্তি সংক্ষুব্ধ হয়েছেন, মামলা দিয়েছেন সন্ত্রাস বিরোধী আইনে? তো আরিয়ান আহমেদ, যিনি এজাহারে যেটা লিখেছেন, আমরা একটু দেখি যে উনি রাত 8:30টার সময় নিজের বাসায় থেকে মোবাইলের মাধ্যমে দেখতে পান যে আনিস আলমগীরের ফেসবুক পেজে বিভিন্ন পোস্ট করা হয়েছে। আচ্ছা। যেটা হলো তিনি গ্রামীণ ব্যাংকে এবং ইউনূসের বাসায় হামলার কথা বলেছেন, এরকম একটা অভিযোগ। তো আনিস আলমগীরের ওই ভিডিওটা আমি দেখেছি। আচ্ছা। উনি বলেছিলেন যে সরকারের নীরবতার কারণে যে প্রতিহিংসার রাজনীতি শুরু হয়েছে, তো ক্ষমতার পট পরিবর্তনের পরে অধ্যাপক ইউনূস এবং গ্রামীণ ব্যাংকের হামলা হতে পারে, এটার একটা প্রেক্ষাপট আছে। ভিডিওটা আমিও দেখেছি, আশঙ্কার কথা বলেছেন উনি। আমি যতটুকু রিলেট করতে পারি যে উনি বলেছিলেন যে বঙ্গবন্ধুর যে বাড়ি ধানমন্ডি 32-এ যখন ভাঙা হলো মবের মাধ্যমে, তখন সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনীর যে নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছিলেন, সেই প্রেক্ষিতে ক্ষমতার যদি পালাবদল হয় তাহলে অধ্যাপক মোহাম্মদ ইউনূস এবং তার যে বাড়ি এবং তার যে প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক, সেখানেও হামলার আশঙ্কার কথা উনি বলেছিলেন। এটাই বলেছিলেন এবং পরবর্তীতে উনি বিভিন্ন সময় এই ব্যাখ্যাটা অন্য জায়গায় দিয়েছেন। মজার বিষয় হলো ঘটনাটা 2 মাস আগের, এবং ওই সময় কিন্তু ব্যাপক আলোচনা হয়েছিল এটা নিয়ে। সাম্প্রতিককালে যে আনিস আলমগীর নতুন করে আবার আলোচনায় আসেন, যেটা ওসমান হাদি, যিনি গুলিবিদ্ধ হয়েছেন এবং এখন সিঙ্গাপুরে চিকিৎসাধীন আছেন, ছাত্রলীগের সাবেক নেতা, তাকে গুলি করে ভারতে পালিয়ে গেছেন, যেটা পুলিশের অনুসন্ধানে এসছে, তদন্তে এসছে। তো ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পরে উনি ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলেন যে উনি নিহারি খাচ্ছেন। উনি বলছিলেন যে এই ঘটনায় কেউ বিএনপিকে দোষারোপ করছে, কেউ জামায়াতকে দোষারোপ করছে, হাস্যকরভাবে কেউ কেউ আওয়ামী লীগকে টেনে নিয়ে আসছে। তো এই পাল্টা অভিযোগের মধ্যে প্রকৃত খুনি পালিয়ে যায় কি না, বা কেউ আড়ালে থেকে যায় কি না, সেটা নিহারি খেতে খেতে ওনার মনে প্রশ্ন জাগছে। পাশাপাশি নির্বাচন পিছিয়ে যেতে পারে এরকম একটা আশঙ্কা উনি করেছিলেন ওই পোস্টে। তারপর থেকে বলা শুরু হলো যে ওসমান হাদির যে হত্যা চেষ্টা, এটাকে তিনি উদযাপন করছেন নিহারি খেয়ে। তো এই পরিপ্রেক্ষিতে তিনি আবার নতুন করে আলোচনায় আসলেন এবং আমরা দেখলাম যে তার বিরুদ্ধে মামলাটা হলো এবং সেই পুরনো ঘটনা, এবং তাকে গ্রেপ্তার করা হলো এবং 5 দিনের রিমান্ডে নেওয়া হলো। গ্রেপ্তারে আদালতে তিনি বলেছেন কিন্তু এই কথাগুলোই বলেছেন, যে উনি আশঙ্কার কথা বলেছেন ইউনূসের বাড়িতে ক্ষমতার পরিবর্তনের ফলে অধ্যাপক ইউনূসের বাড়িতে হামলা হতে পারে। উনি সাংবাদিক হিসেবে এটা বলবেন, এটা বলা ওনার দায়িত্ব, এবং উনি সবসময় বলেছেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এবং পরবর্তীতে সবসময় বলেছেন এবং এটা বলবেন, এটা তিনি কোর্টেও বলেছেন। জি,
হ্যাঁ, আমরা এই নিউজটা দেখেছি, আমাদের প্রথম আলোতেও এসেছে। আচ্ছা, আপনি জানেন যে গতকাল সম্পাদক পরিষদ বিবৃতি দিয়েছেন। সম্পাদক পরিষদের সভাপতি নিউজ সম্পাদক নুরুল কবির এবং সাধারণ সম্পাদক বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, তারা বিবৃতিতে বলেছেন, আমি যদি একটু পড়ে শোনাই, যে কোট আনকোট, এই ঘটনা স্বৈরাচারী আমলে সাংবাদিকদের প্রতি রাষ্ট্রীয় দমন নিপীড়নের স্মৃতিকে উস্কে দেয়। জি। তো আপনার কাছে কি মনে হচ্ছে যে বিগত সরকারের সময় মত প্রকাশের স্বাধীনতা যেভাবে রুদ্ধ হয়েছে, গণমাধ্যমের কণ্ঠরোধ করা হয়েছে, সাংবাদিকদের জেলে যেতে হয়েছে, তারই ধারাবাহিকতা বর্তমান চলছে, আমরা কোনো কি চেঞ্জ দেখলাম? দেখেন, বিগত সরকারের আমলে ব্যাপক মাত্রায় বাক স্বাধীনতা হরণ করা হয়েছিল। আমরা দেখেছি যে অনেক সাংবাদিককে জেলে নেওয়া হয়েছে, শত শত সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দেওয়া হয়েছে, সাংবাদিক এবং রাজনীতিবিদ। এবং আপনার সিজিএস ওরা একটা গবেষণা করেছিল 2024 সালে, ডিজিটাল নিরাপত্তা আইনের 5 বছরের চিত্র নিয়ে কঠিন পরীক্ষা। ওই গবেষণায় কিন্তু ওরা দেখিয়েছিল যে 1436টি মামলা বিশ্লেষণ করে যে সবচেয়ে বেশি হয়রানির শিকার হয়েছিলেন রাজনীতিবিদ এবং সাংবাদিকরা। পরবর্তী মামলা হওয়ার পরে সাংবাদিকদের গ্রেপ্তার করা হতো, সেই মামলা প্রমাণ করার কোনো উপায় কিন্তু ছিল না, কারণ ভুয়া মামলা ছিল বা এইসব মামলা আসলে অপরাধ হিসেবে গণ্য হওয়ার কথা নয়। কিন্তু ওই যে মামলা প্রমাণ বা কোর্টে জামিন পেত না, দিনের পর দিন তাকে একটা 1-1.5 বছর সাজা খাটতে হতো। যেমন আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাজিদাতুল কোবরার কথা বলতে পারি, ওনাকে কিন্তু জেলে থাকতে হয়েছে। এরকম অনেককে জেলে, মুশতাককে জেলে, লেখক মুশতাককে জেলে মৃত্যুবরণ করতে হয়েছে, কার্টুনিস্ট কিশোরকে জেলে থাকতে হয়েছে। শহীদুল আলম, যিনি আলোকচিত্রী, প্রখ্যাত বিশ্ববরণ্য শিল্পী, ওনাকে গ্রেপ্তার করা হয়েছিল একটা ইন্টারভিউ দেওয়ার জন্য। কি ছিল অভিযোগ? গুজব ছড়িয়েছেন উনি। এরকম নানা ঘটনা কিন্তু ঘটেছিল। এই সরকার এসে ডিজিটাল নিরাপত্তা আইনটাকে কিন্তু মানে আগের মতো কঠোর ধারাগুলো রাখেনি, অনেক সহজ করেছে। তারপরও কিছু প্রশ্ন আছে, কিন্তু বলা যায় যে ডিজিটাল নিরাপত্তা আইনটা সরকার সংস্কার করেছে, কালো আইন রাখেনি। কিন্তু আমরা দেখলাম যে এখন সন্ত্রাস বিরোধী আইনের ব্যবহার শুরু হয়েছে। আমি ঠিক এই প্রসঙ্গে আসতে চাচ্ছিলাম যে একজন সিনিয়র সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক, তিনি টেলিভিশনে এখন আলোচিত মুখ, তো তাকে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দেয়া হলো। তো এইটা নিয়ে বিতর্ক উঠেছে, এইটার কি অপব্যবহার শুরু হলো কিনা, আপনার বিশ্লেষণ কি? দেখেন, সন্ত্রাস বিরোধী আইনটা করা হয় আওয়ামী লীগ সরকারের আমলে 2009 সালে। 2013 সালে এই আইনটা সংশোধন করা হয়। এই ধরনের আইন যে অপব্যবহার হবে বা হতে পারে, এই বিতর্ক কিন্তু তখনই উঠেছিল। তো আওয়ামী লীগ সরকার সন্ত্রাস বিরোধী আইনটার অতটা অপব্যবহার করে নাই, কারণ তাদের কাছে ডিজিটাল নিরাপত্তা আইন ছিল এবং সেই আইনে জামিন অযোগ্য অনেক ধারা ছিল এবং ব্যাপক অপব্যবহার হয়েছে। তো ডিজিটাল নিরাপত্তা আইন যেহেতু কালো আইন হিসেবে সমাজে চিহ্নিত হয়ে গেছে, এবং ওইটা ব্যবহার না করে এখন ব্যবহার শুরু হয়েছে সন্ত্রাস বিরোধী আইন। 16 জুন 2013 প্রথম আলো একটি গোলটেবিল বৈঠক আয়োজন করেছিল সন্ত্রাস বিরোধী আইন নিয়ে। সেই শিরোনাম ছিল সন্ত্রাস বিরোধী আইন ও নাগরিক অধিকার। ওই সময় প্রশ্ন উঠেছিল বলেই কিন্তু প্রথম আলো এই গোলটেবিল আয়োজন করেছিল। ওই গোলটেবিল বৈঠকে আলোচকদের মধ্যে যিনি ছিলেন, যারা ছিলেন, তাদের মধ্যে কিন্তু একজন এখন সরকারে আছেন। আমরা জুলাই অভ্যুত্থানের পরে কি দেখলাম? জুলাই অভ্যুত্থানের আগে 2024 সালের 3 আগস্ট নাহিদ ইসলাম, যিনি এখন এনসিপির আহ্বায়ক, কিন্তু এই সময় তিনি ছিলেন তথ্য উপদেষ্টা না, 2024 সালে যখন শেখ হাসিনা সরকারের পতন হয়, আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তিনি ছিলেন নেতা। এবং তিনি কিন্তু শহীদ মিনারে গিয়ে বলেছিলেন যে আমরা একটা নতুন বন্দোবস্তের কথা বলতেছিলাম। তিনি বলেছিলেন যে আমরা এমন একটি বাংলাদেশ গঠন করতে চাই, এমন একটি রাজনৈতিক বন্দোবস্ত করতে চাই যেখানে আর যেন কখনো কোনো ধরনের স্বৈরতন্ত্র ফ্যাসিবাদ ফিরে না আসে। অধ্যাপক ইউনূস জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিলেন দায়িত্ব নেওয়ার পরে 11 সেপ্টেম্বর 2024, কি বলেছিলেন তিনি বলেছিলেন, আমরা সবাইকে বলে দিয়েছি আপনারা মন খুলে আমাদের সমালোচনা করুন, আমরা সবার মতামতের শ্রদ্ধাশীল। এখন সবার মতামত বলতে কি সরকার বিরোধিতা যারা করবে তারা বাদ? তারা তো বাদ না। মানবাধিকার, বাক স্বাধীনতা এটা সবার জন্য হয়। অপরাধীর জন্য মানবাধিকার আছে, আবার মানুষের জন্য মানবাধিকার আছে। কিন্তু বিষয়টা হলো ন্যায় বিচারের মাধ্যমে অপরাধের বিচার হয়।
তো আমরা যে প্রত্যাশা করেছিলাম যে নতুন সরকারের আমলে বাক স্বাধীনতা সবকিছু আমরা ভোগ করতে পারবো, আচ্ছা, মত প্রকাশের স্বাধীনতা ভোগ করতে পারবো, নাগরিকরা মন খুলে কথা বলতে পারবেন, কিন্তু দেখা যাচ্ছে যে কিছু ক্ষেত্রে মন খুলে ইচ্ছে মতো মিথ্যা তথ্য দেওয়া যাচ্ছে, ইতিহাস বিকৃত করা যাচ্ছে, ইতিহাস উল্টে দেওয়া যাচ্ছে, কিন্তু কিছু ক্ষেত্রে আসলে মন খুলে কথা বলা যাচ্ছে না। তাহলে যাচ্ছে না। মবের শিকার হতে হচ্ছে, হামলার শিকার হতে হচ্ছে। এবং আমরা সর্বশেষ নজির দেখলাম যে একজন সাংবাদিককে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার করে নেওয়া হলো। এর আগে কিন্তু একজন সাবেক সচিবকে, যিনি টকশোতে সোচ্চার ছিলেন, তাকেও ধরে নিয়ে যাওয়া হয়েছে অন্য মামলায়। বিষয়টা হলো, আপনি যখন একজন ব্যক্তি সরকারের সমালোচনা করে আলোচিত হন, তখন যদি তাকে যে মামলায় নিয়ে যান, অন্য কোনো মামলায় নিলেও মানুষের সন্দেহ করার অবকাশ থাকে যে তাকে এই কারণেই নেওয়া হয়েছে। এবং আনিস আলমগীরের ঘটনাটা মাস দুয়েক আগের, কিন্তু সাম্প্রতিককালে হাদির ঘটনায় উনি নিহারির সহ ছবি দিয়ে আলোচনায় এসছেন, তারপর তাকে ধরে নিয়ে যাওয়া হলো সেই পুরনো ঘটনায় করা নতুন মামলায়। তো মানুষ তো এটা নিয়ে প্রশ্ন তুলবেই, এটা খুবই সহজ। আমি যদি একটা সম্পর্ক প্রশ্ন করি, যে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে যে বলেছিলেন যে মন প্রাণ খুলে আমাদের সমালোচনা করুন, আমাদের ভুলগুলো ধরিয়ে দিন, আসলে এটা কি বলার জন্য বলা, নাকি এটা সত্যিকার অর্থে আসলে মিন করা, ওন করা? দেখেন, এতদিন ধরে আমরা যেটা দেখেছি যে সরকারের বিষয়ে লেখা হলে আপনার সরকার থেকে যে অন্য আওয়ামী লীগ সরকারের মতো চাপ প্রয়োগ করা হতো সরকারের পক্ষ থেকে, সেটা কিন্তু বলা যাবে না। আচ্ছা, সরকারের এজেন্সিগুলো এসে সংবাদপত্রে চাপ প্রয়োগ করতেন তা কিন্তু না। আচ্ছা, কিন্তু এতদিন একটা বাইরে একটা শক্তি ছিল যে যারা হলো নানা ধরনের চাপ প্রয়োগ করত, মব তৈরি করত, নানা ঘটনা ঘটাতো। তো বিষয়টা কি দাঁড়ালো? বিষয়টা হলো, আপনি তখনও যে কোনো কারণে সরকারি এজেন্সির কারণে পারতেন না, এখন পারেন না সরকারের বাইরের নানা ধরনের গোষ্ঠীর কারণে। একটি আলোচনা এসেছে। তারপরে সর্বশেষ যে উদাহরণটা তৈরি হলো, যে এবার কিন্তু সরকার নিজেই তার পুলিশ, সরকারের পুলিশ আনিস আলমগীরকে সন্ত্রাস বিরোধী আইনে ধরে নিয়ে গেল। একটি আলোচনা গত পরশুদিন থেকে এসেছে, যেহেতু আনিস আলমগীরকে পরশুদিন ডিবি নিয়ে যায় তাদের কার্যালয়ে, যে আনিস আলমগীরকে এভাবে নেয়ার মাধ্যমে, তাকে গ্রেপ্তার করার মাধ্যমে, তাকে রিমান্ডে নেয়ার মাধ্যমে অন্য যারা সরকারের কাজের সমালোচনা করেন তাদেরকে একটা সিগন্যাল দেয়া কিনা, যে আপনারাও হুঁশিয়ার হন, আপনারাও যদি এভাবে বলতে থাকেন তাহলে আনিস আলমগীরের মতো আপনাদেরকেও গ্রেপ্তার করা হতে পারে। না, দেখেন, বিগত সরকারের আমলে সব সাংবাদিককে তো ধরে নিয়ে যায় নাই, কয়েকজনকে ধরে নিয়ে গেছে, অনেক সাংবাদিকের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, একজন জেলে মৃত্যুবরণ করেছেন লেখক। এটার মাধ্যমে কিন্তু সবার মনেই একটা ভয় তৈরি হয়েছে। রাইট। অনেকেই কিন্তু তখন কথা বলতে ভয় পান নাই, ভয় পেয়েছেন। আপনি জানেন যে গুটি কয়েক পত্রিকা, গুটি কয়েক সংবাদ মাধ্যম স্বাধীন থাকার চেষ্টা করেছে, তারপর তাদের উপরে নানা ধরনের চাপ এসছে। সেই চাপ হয়তো ভয়ঙ্কর মাত্রায় চলে যেত যদি সরকার আরও টিকে থাকতো। জি, ভয়ঙ্কর মাত্রায় কীরকম তাদের মালিকানা পরিবর্তন হয়ে যেত বা অন্য কোনো ঘটনা ঘটতো। তো এখন যখন এটা হবে, স্বাভাবিক বিষয় যে অন্যরা আসলে শঙ্কিত হবেন, সেন্সরড হবেন। আমরা একদম শেষের দিকে চলে এসেছি, যে আমাদের সংবিধানের ৩৯ অনুচ্ছেদে বলা আছে, যে ৩৯-এর ২-এর ক এবং খতে বলা আছে বাক প্রকাশের স্বাধীনতা, সংবাদ মাধ্যমের স্বাধীনতা। তো এই যে কথা বলার যে স্বাধীনতা, আনিস আলমগীর তো কথা বলতেন, সমালোচনা করতেন, তো তাকে ডিফেন্ড করার জন্য কথার মাধ্যমে, বিতর্কের মাধ্যমে সমালোচনা না করে সন্ত্রাস বিরোধী আইনে যে মামলা দেয়া হলো এবং তাকে এই মেসেজটা দেয়া হলো যে এই ধরনের সমালোচনা করা যাবে না। তো আপনি কি মনে করেন যে আমাদের সংবিধান যে স্বাধীনতাটা দিয়েছে, মত প্রকাশের, কথা বলার স্বাধীনতা, লেখার স্বাধীনতা, সেটা কি সংকুচিত হচ্ছে কিনা? দেখেন, ওই সংবিধানে যে স্বাধীনতা দেওয়া হয়েছে, বাংলাদেশের সংবাদ মাধ্যম বা মানুষ কখনোই সেটা ভোগ করতে পারেনি। প্রত্যেক সরকারের আমলে ক্ষমতাসীনরা সরকার সংবাদপত্রের মানুষের কণ্ঠরোধ করতে চেয়েছে। কেউ অনেক বেশি সফল হয়েছে, কেউ তত বেশি সফল হতে পারেনি।
দেখেন এই সরকারের আমলে দুইটা ঘটনা ঘটেছে। একটা হলো আমরা দেখলাম যে জুলাই অভ্যুত্থানের পরে বিগত সরকারের ঘনিষ্ঠ যারা ছিলেন সাংবাদিক তাদেরকে ঘরে ঘরে মামলা দেওয়া শুরু হলো এবং গ্রেপ্তার করা হলো, এবং দিনের পর দিন তারা কিন্তু কারাগারে রয়েছেন। কি তাদেরকে হত্যা মামলা দেওয়া হয়েছে। এখন হত্যা মামলার ক্ষেত্রে আমরা আইন উপদেষ্টাকে বিষয়কে জানতে চেয়েছিলাম যে তাদের দুর্নীতির দায়ে তাদের বিরুদ্ধে মামলা করা যায়। এটা সম্পাদক পরিষদের সভাপতি নুরুল কবির দুদিন আগেও বলেছেন যে তাদেরকে দুর্নীতির অনুসন্ধান করে দুর্নীতির মামলা দেওয়া যায়, কিন্তু সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা কেন? তো আইন উপদেষ্টা বলেছিলেন যে ওনারা কি উস্কানি দেন নাই। এখন উস্কানি দিলে তো যে কোনো একজন ব্যক্তি, একজন শ্রমিক, তাকে হত্যার উস্কানি তো দেন নাই। উনি সামগ্রিকভাবে সরকারের সহযোগী হতে পারেন বা উস্কানিমূলক বক্তব্য দিতে পারেন, কিন্তু মামলা কিন্তু দেওয়া হয়েছে ইন্ডিভিজুয়ালকে হত্যার দায়ে। জি জি। তো বিষয়টা হলো এবার হলো গিয়ে এই উস্কানি এগুলোর সংজ্ঞা কি, কোনটা উস্কানির ভিতরে পড়বে, এই অ্যাম্বিগুইটি, এই অস্পষ্টতার সুযোগেই কিন্তু মামলাগুলো দেওয়া হয়। কোর্টে আলটিমেটলি প্রমাণ হয় না, কিন্তু দীর্ঘদিন জেলে রেখে তারপরে তাদেরকে এক ধরনের শাস্তি দেওয়া হয়, এবং সেই প্রবণতা আমরা এখনও দেখছি। দেখেন, জুলাই অভ্যুত্থান হয়েছে ন্যায় বিচারের জন্য, ন্যায্যতার জন্য, সমতার জন্য, এবং জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষাই ছিল এটা, একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা। এবং আমরা প্রত্যাশা করি যে এই সরকার সবচেয়ে বেশি ন্যায় বিচার এবং ন্যায্যতার সুযোগ দিয়ে, ন্যায্যতার দৃষ্টান্ত উপস্থাপন করে আপনার হলো গিয়ে একটা উদাহরণ তৈরি করতে পারবে, যাতে পরবর্তী সরকারগুলো সেই উদাহরণকে ভঙ্গ করে খারাপ কিছু করতে না পারে। অধ্যাপক ইউনূস এখন সরকারের দায়িত্বে, মানবাধিকারের ক্ষেত্রে শান্তিতে তিনি নোবেল বিজয়ী, তার মতো চ্যাম্পিয়ন লোক তো আসলে নেই। উনি নিজেও এই ধরনের মামলার ভুক্তভোগী। তো আমরা আশা করব যে এইসব ক্ষেত্রে সরকার নজর দেবে এবং সাংবাদিকদের যাতে কথা বলার জন্য কাউকে যাতে হয়রানি হতে না হয়, গ্রেপ্তার না হতে হয়, এটা অধ্যাপক ইউনূস নিজে বিষয়টা দেখবেন। রাজীব আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত চমৎকার অ্যানালিসিস করার জন্য। প্রিয় দর্শক, কথা বলছিলাম প্রথম আলোর হেড অফ ডিপ নিউজ রাজীব আহমেদের সঙ্গে। আমরা আলাপ করছিলাম সাংবাদিক এবং বিশ্লেষক আনিস আলমগীর, তাকে সন্ত্রাস বিরোধী আইনে যে মামলা দেওয়া হয়েছে এবং 5 দিনের রিমান্ড নেওয়া হয়েছে সে বিষয়টি নিয়ে। আজ নির্বাচিত খবর এ পর্যন্তই। আগামীকাল নতুন কোনো বিষয়ে অন্য কোনো সহকর্মীর সঙ্গে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, আর প্রথম আলোর সঙ্গেই থাকুন।